হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা লাস্ট ক্লাসে তোমাদের লাইফ সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 1 মানে জীবন ও তার বৈচিত্র্য, লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি, সেটা আমরা পড়ছিলাম। এবং লাস্ট ক্লাসে আমরা ওই আমাদের হুইটেকার, যিনি সমগ্র জীবজগৎকে 5টি রাজ্য, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি বা ছত্রাক, তারপর হচ্ছে প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্য, এবং অ্যানিমালিয়া মানে হচ্ছে প্রাণী রাজ্য, এই 5টা যে রাজ্যে ভাগ করেছিলেন তিনি, সেই সম্পর্কে আমরা পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা ওই যে প্ল্যান্টি রাজ্য বা উদ্ভিদ রাজ্য সম্পর্কে দেখেছিলাম, তার আমরা শ্রেণীবিন্যাস, কেমন ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টি মানে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস সম্পর্কে কিন্তু আলোচনা করব। দেখো, প্রথমে এখানে যেটা দেওয়া হয়েছে, দেখো, পৃথিবীর সমস্ত উদ্ভিদকুলকে তাদের বৈশিষ্ট্য অনুসারে প্রধান ভাগে ভাগ করা যায়। এদের মূল বিভাজন হলো সপুষ্পক এবং অপুষ্পক। প্রথমত উদ্ভিদ রাজ্যকে আমরা দুটো প্রধান ভাগে ভাগ করব। এক হচ্ছে যাদের দেখবো আমাদের ফুল ফল হয়, ফুল ফল যাদের হয় তারা হচ্ছে সপুষ্পক, এবং কিছু কিছু উদ্ভিদ দেখব যাদের আমরা কোনো রকম ফুল বা ফল গঠন হতে দেখতে পাই না, তারা হচ্ছে অপুষ্পক। মেন কথা, যাদের ফুল ফল হয় তারা সপুষ্পক, যাদের ফুল হয় না তারা হচ্ছে অপুষ্পক। এবার অপুষ্পকের মধ্যে 3টে ভাগ রয়েছে, যেটা আমাদের ডিটেলসে পড়তে হবে অপুষ্পকের মধ্যে। সেটা হচ্ছে, এক হচ্ছে শৈবাল বা অ্যালগি, 2 নম্বর হচ্ছে মস বা ব্রায়োফাইটা, এবং 3 নম্বর হচ্ছে টেরিডোফাইটা। আমরা ক্লাস চলাকালীন তোমাদের অবশ্যই উল্লেখ করে দেব যে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষায় কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। যেমন এখান থেকে আমাদের শর্ট কোশ্চেন বেশি আসে, শৈবাল বা মস বা ফার্নের এক্সাম্পল অনেক সময় আসে, বৈশিষ্ট্য সাধারণত আসে না, কিন্তু ভেতর থেকে অনেক কিছু প্রশ্ন আমাদের কিন্তু আসে। ওকে, যাই হোক, তাহলে অপুষ্পকের প্রথম আমরা ভাগ দেখব, 3টে ভাগ রয়েছে। এক হচ্ছে শৈবাল, 2 নম্বর মস, এবং 3 নম্বর হচ্ছে ফার্ন। শৈবালের ক্ষেত্রে যদি আমরা দেখি, এরা মেনলি, শৈবাল মানে হচ্ছে যেগুলো শ্যাওলা, তাই না, শ্যাওলা জাতীয় উদ্ভিদ বা অ্যালগি, যারা কি হয় স্যাঁতস্যাঁতে জায়গায় বসবাস করে, মানে এরা প্রধানত জলে বাস করে। কেমন, এরা মেন, এদের যেটা বাসস্থান সেটা হচ্ছে জলে বসবাস করে। তবে কিছু কিছু শৈবাল আমরা দেখতে পাই যারা পুরো ডাঙাতে মানে স্থলে বসবাস করে। আবার কিছু কিছু হাতে গোনা কিছু শৈবাল রয়েছে যারা হচ্ছে অর্ধস্থলজ। অর্ধস্থলজ মানে কিছুটা ডাঙা কিছুটা জলে মানে বসবাস করে। কিন্তু মেনলি পৃথিবীতে যত শৈবাল আমরা দেখতে পাই, বেশিরভাগই কিন্তু আমরা দেখতে পাবো যে তারা কিন্তু জলে বসবাস করে। ওকে, আর এদের দেহ মূল কাণ্ড পাতায় কিন্তু বিভক্ত নয়, তাই এদের সমাঙ্গদেহী বলে। মানে কি, একটা শৈবালকে দেখে কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা সেটা আমরা সহজে বুঝতে পারবো না। একটা বড় গাছ যদি আমরা বলি, একটা বড় গাছের ক্ষেত্রে ধরো এইখানে আমাদের শেকড়গুলো রয়েছে, মূলগুলো মাটির নিচে থাকে, সেগুলো আমরা বুঝতে পারি। তারপরে কাণ্ড, এটা আমরা বুঝতে পারি, তাই না? তাহলে মূল, কাণ্ড, তারপরে এখানে আমাদের শাখা প্রশাখা থাকে এবং পাতা থাকে, এর মধ্যে সবগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি, মানে চিহ্নিত করতে পারি বাইরে থেকে, কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা। কিন্তু শ্যাওলা একদমই সূক্ষ্ম, তাদের থেকে আমরা আলাদা করে, মানে তাদেরকে দেখে আলাদা করে শৈবালের মধ্যে কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা আমরা বুঝতে পারি না, সবগুলোই একই রকম দেখতে মনে হয়। তাই জন্য সব অঙ্গ একই রকম মনে হয়, সমাঙ্গ দেহি মানে সবগুলো একই রকম দেখতে মনে হয়, মূল, কাণ্ড, পাতা সব একই রকম দেখতে মনে হয়। ওকে, তাহলে এদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত নয়, তাই এদের সমাঙ্গদেহী বলে। এই পয়েন্টটা মনে রাখবে। ওকে, এবং এদের প্রধান যেটা দেহ সেটা কিন্তু লিঙ্গধর হয়। কেমন, প্রধান দেহটা লিঙ্গধর হয়, এটা মনে রাখতে পারো। আর এদের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সংবহন কলা কিন্তু থাকে না। ওকে, এগুলো এমসিকিউ থেকে হয়তো দেবে যে এদের মধ্যে কার সংবহন কলা থাকে না। কেমন, সংবহন কলা কিন্তু শৈবালেও থাকে না, মশেও থাকে না, কিন্তু আমরা যখন ফার্ন পড়বো, ফার্নের মধ্যে কিন্তু সংবহন কলা লক্ষ্য করা যায়। ওকে, এবার আমাদের তাহলে দেখলাম এখানে যে মূল আলাদা করে নেই, আলাদা করে কাণ্ডও নেই, আলাদা করে পাতাও কিন্তু নেই, এবং অপুষ্পক মানে এর ফুলও হবে না, ফলও হবে না, বীজও হবে না। ফল না হলে বীজ হবে কি করে, তাই না? তাহলে শৈবালের মধ্যে মূল আলাদা করে মূল, কাণ্ড, পাতাতে ভাগ করা নেই, তাই জন্য সমাঙ্গদেহী। আর এদের প্রধান দেহ সেটা লিঙ্গধর হয়। এরা প্রধানত জলে বাস করে, তবে কিছু স্থলজও পাওয়া যায়, কিছু অর্ধস্থলজ শৈবালও পাওয়া যায়। এদের মূল, কাণ্ড, পাতা অনুপস্থিত, ফুল ফল হয় না, তার জন্য হচ্ছে অপুষ্পক। কেমন, তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম। আর একটা এক্সাম্পল আমাদের পড়ে অনেক সময়, একটি শৈবালের উদাহরণ দাও, তখন স্পাইরোগাইরা, এবং বিজ্ঞানসম্মত নাম মুখস্থ করা দরকার নেই, এগুলো আসে না আমাদের। স্পাইরোগাইরা ম্যাক্সিমা চাইলে লিখতে পারো, তখন গণের নিচে আর প্রজাতির নিচে আলাদা করে আন্ডারলাইন করতে হয়। ওকে, বিজ্ঞানসম্মত নাম আমাদের আসে, কিন্তু সেগুলো অন্য ধরনের আসে, এখান থেকে সেরকম আসে না। এরপর নেক্সট আমাদের অপুষ্পকের মধ্যে 2 নম্বর যেটা ভাগ সেটা হচ্ছে মস বা ব্রায়োফাইটা। মস বা ব্রায়োফাইটা সেটা আমরা দেখব। এরা দেখো, এরা হচ্ছে প্রধানত স্থলজ উদ্ভিদ। কেমন, স্থলজ উদ্ভিদ,
কিন্তু যখন এদের নিষেকের প্রয়োজন হয় বা যৌন জননের প্রয়োজন হয় বা প্রজনন যখন করে ওরা বংশবিস্তার, তখন কিন্তু এদের জলের প্রয়োজন হয়। তাহলে এরা মেনলি স্থলে বসবাস করে, কিন্তু স্থলে বাস করলেও যখন এদের নিষেক কাজ চলে বা প্রজনন চলে বা বংশবৃদ্ধি করে, তখন নিষেকের জন্য তাদের জলের প্রয়োজন হয়। তাহলে এরা স্থল বা ডাঙাতেও থাকে, আবার জলেও থাকে। তাহলে স্থল এবং জল দুটো জায়গাতেই থাকে বলে একে উদ্ভিদ রাজ্যের উভচর বলে। এই প্রশ্নটা আসে যে কাকে উদ্ভিদ রাজ্যের উভচর বলে এবং কেন। তখন তোমরা লিখবে মসকে বা ব্রায়োফাইটাকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়, তার কারণ এরা মূলত স্থলজ উদ্ভিদ। এরা স্থলে মানে বসবাস করে, কিন্তু প্রজননের জন্য বা নিষেক কার্যের জন্য এদের জলের প্রয়োজন হয়। অর্থাৎ এরা স্থল এবং জল উভয় জায়গাতেই পাওয়া যায়, তাই এদের উদ্ভিদ রাজ্যের উভচর উদ্ভিদ বলা হয়। এদের কিন্তু ওই একই রকমভাবে আমরা শৈবালে যেমন দেখছিলাম কোনো মূল আদর্শ মানে মূল কাণ্ড পাতা কিছুই নেই, তবে শৈবালে মূল কাণ্ড পাতা কিছুই ছিল না, একদমই কিছু ছিল না, সেটা বোঝাই যাচ্ছিল না সমাঙ্গদেহী। কিন্তু মসের ক্ষেত্রে মূল না থাকলেও মূলের মতো দেখতে অংশ থাকে, কাণ্ড না থাকলেও কাণ্ডের মতো দেখতে অংশ থাকে, প্রকৃত পাতা না থাকলেও পাতার মতো দেখতে অংশ থাকে। সেই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন কিন্তু আসে। ওকে, এদের কাণ্ডর মতো দেখতে, কাণ্ড সদৃশ কাণ্ডের মতো দেখতে এক ধরনের অংশ থাকে, সেটাকে বলা হয় কলিড। ওকে, এবং পাতার মতো দেখতে একটা অংশ থাকে, সেটা হচ্ছে ফাইলিড, যেটা কিন্তু শৈবালে ছিল না। শৈবালে একদমই মূল কাণ্ড পাতা ছিল না, কিন্তু এদের প্রকৃত মূল, প্রকৃত কাণ্ড, প্রকৃত পাতা না থাকলেও ওইরকম অংশ থাকে। তাহলে কলিড ফাইলিড হলো। ওকে, এবং মূলটাও থাকে, কিন্তু মূলের মতো একটা অংশ থাকে, সেটা হচ্ছে রাইজয়েড বলা হয়। কেমন? রাইজয়েড, রাইজয়েড বলা হয়। কেমন? রাইজয়েড। তাহলে প্রশ্ন আসতে পারে, এবং প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে আসে, সেটা হচ্ছে কলিড ও ফাইলিড কি। তখন তোমরা লিখবে মথ বা ব্রায়োফাইটার ক্ষেত্রে দেহে প্রকৃত মূল বা প্রকৃত পাতা অনুপস্থিত, কিন্তু এদের মধ্যে কাণ্ডের পরিবর্তে বা কাণ্ডের বদলে কাণ্ডের মতো দেখতে এক ধরনের অংশ থাকে, একে বলা হয় কলিড। একই রকমভাবে এদের প্রকৃত পাতা না থাকলেও পাতার মতো দেখতে অংশ থাকে, যাকে বলা হয় ফাইলিড। ওকে, যদি রাইজয়েড প্রশ্ন আসে তাহলে বলবে এদের প্রকৃত মূল থাকে না, কিন্তু মূলের পরিবর্তে এক ধরনের অংশ থাকে, মূলের মতো দেখতে অংশ থাকে, সেটাকে বলা হয় রাইজয়েড। বোঝা গেল? এবং এক্সাম্পল বললে রিক্সিয়া হবে উদাহরণ। ওকে, যদি আমাদের মসের উদাহরণ দেয় তাহলে মসের একটা উদাহরণ দাও, রিক্সিয়া। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্ন। ফার্ন যেটা, সেটা কিন্তু এটা মানে আর্দ্র মানে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গাতে, কিন্তু স্থলে স্থলে বসবাস করে, কিন্তু একদম প্রখর রৌদ্রের মধ্যে নয়, ছায়াযুক্ত স্থানে বেশিরভাগ এদের দেখতে পাওয়া যায়। এবং প্রথম ভ্যাসকুলার টিস্যু মানে সংবহন কলা প্রথম এদের মধ্যে দেখা যায়। শৈবাল অনুন্নত, মসটাও দেখলাম ব্রায়োফাইটা, সেটাও অনুন্নত, সেখানে কিন্তু সংবহন কলা বা ভাস্কুলার টিস্যু কিন্তু দেখা যায় না। প্রথম যার মধ্যে সংবহন কলা দেখা যায় সেটা হচ্ছে ফার্ন বা টেরিডোফাইটা। পি কিন্তু সাইলেন্ট এখানে। কেমন? টেরিডোফাইটা, পি পেরিডোফাইটা কিন্তু নয়, টেরিডোফাইটা। অপুষ্পক উদ্ভিদের মধ্যে প্রথম সংবহন কলা দেখা যায়, তাই এদের ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়। ভাস্কুলার মানে এখানে সংবহন কলা রয়েছে, ক্রিপ্টোগ্যামস মানে হচ্ছে অপুষ্পক, ফুল ফল হয় না। তাহলে প্রথমটা মানে হচ্ছে সংবহন কলাযুক্ত, আর ক্রিপ্টোগ্যামস মানে হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। তাহলে সংবহন কলাযুক্ত অপুষ্পক উদ্ভিদ, বা ইংরেজি টার্মটাই বলতে পারি, ইংরেজি টার্মটা দিয়েই বেশিরভাগ আমরা স্কুলে প্রশ্ন দেখতে পাই, সেটা হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস কাদের বলা হয় এবং কেন। তখন লিখবে যে অপুষ্পক উদ্ভিদের মধ্যে ফার্নের দেহে প্রথম সংবহন কলা দেখা যায়, তাই এদের ভাস্কুলার বলা হয়। এবং এদের ফুল ফল হয় না, অর্থাৎ এরা অপুষ্পক, তাই এদের ক্রিপ্টোগ্যামস বলা হয়। এ কারণেই ফার্নকে এক কথায় ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বা সংবহন কলাযুক্ত অপুষ্পক উদ্ভিদ বলা হয়। বোঝা গেল? এদের অস্থানিক মূল, গ্রন্থিক কাণ্ড এগুলো কিন্তু প্রেজেন্ট থাকে। অস্থানিক মূল থাকে, প্রধান মূল থাকে না, কিন্তু ওই ধান গাছে যেমন গুচ্ছ মূল এরকম থাকে, সেরকম অস্থানিক মূল, গ্রন্থিক কাণ্ড এগুলো কিন্তু থাকে। ওকে, এবং এক্সাম্পল হবে ড্রায়োপটেরিস। ড্রায়োপটেরিস হচ্ছে একটা ভালো এক্সাম্পল। এবার অপুষ্পকের তো তিনটে ভাগ দেখলাম, সমগ্র উদ্ভিদ জগৎকে দুটো ভাগ করছেন, একদিকে অপুষ্পক, একদিকে সপুষ্পক। অপুষ্পকের তিনটে ভাগ দেখলাম, শৈবাল বা অ্যালগি, তারপর আমরা দেখলাম মস মানে সেটা হচ্ছে ব্রায়োফাইটা, এবং ফার্ন দেখলাম, ফার্ন বা টেরিডোফাইটা। এবার আমরা দেখবো সপুষ্পক উদ্ভিদের ভাগ। সপুষ্পকের মধ্যে আমরা দুটো ভাগ পাবো, একটা হচ্ছে ব্যক্তবীজী এবং গুপ্তবীজী। মানে প্রথম আমরা দেখছি সপুষ্পক মানে কি? সপুষ্পক মানে যে সমস্ত উদ্ভিদের ফুল হয়, বীজ হয়, তাই না? ফুল ফল এবং তারপরে সেখান থেকে বীজ তৈরি হয়, তাদের আমরা বলবো সপুষ্পক উদ্ভিদ বা
সপুষ্পক উদ্ভিদ বললেই হবে, সপুষ্পক আমাদের ইংরেজি টার্মটা আসেও না সেরকমভাবে, কিন্তু ব্যক্তবীজি গুপ্তবীজির অনেক সময় ইংরেজি টার্মটা অনেক স্কুলে দিয়ে থাকে, তাই জন্য ব্যক্তবীজি গুপ্তবীজি তোমরা মানে মনে রাখতে পারো। ব্যক্তবীজি যেমন বলা হয় জিমনোস্পার্ম এবং গুপ্তবীজিকে বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম, সেটা মনে রাখতে পারো কারণ অনেক স্কুলে অনেক সময় দেয়। ওকে, তাহলে ব্যক্তবীজি মানে কি? ব্যক্তবীজি হচ্ছে দেখো বহুবর্ষজীবী, চিরহরিত। বহুবর্ষজীবী মানে বহু বছর বাঁচে। চিরহরিত মানে এদের পাতা কিন্তু শীতকালে ঝরে যায় না, সারা বছর এদের পাতা সবুজ থাকে। কাষ্ঠল মানে কাঠ হয়, গুড়ি থাকে, কাঠ থাকে। আর সুগঠিত সম্ভনকলা অবশ্যই থাকবে, উন্নত মানের এটা। আর সবুজ পর্ণপত্র থাকে, বাদামি শল্কপত্র থাকে, প্রধান মূল থাকে, কিন্তু প্রধান মূল যদি নষ্ট হয়ে যায় তাহলে অস্থানিক মূল বের হয়। আর আমরা পড়ছি ব্যক্তবীজি, তাই না? ব্যক্তবীজি মানে নেকেড রয়েছে এদের, মানে মানে ডিম্বাশয় যেহেতু থাকে না, ডিম্বাশয় না থাকায় ফল তৈরি হয় না, ফলে বীজগুলো অনাবৃত, ফলে মানে তার কারণে তাই বলতে চাইছি, তাই বীজগুলো অনাবৃত বা খোলা থাকে, ফল নাই বীজ থাকবে। ফল থাকলে কি হয়? ফলের মধ্যে বীজটা থাকে, ফলের মধ্যে যে কোনো ফলের ভেতরে বীজ থাকে, কিন্তু এদের যেহেতু ডিম্বাশয়টা থাকে না, তাহলে ডিম্বাশয়টা নিষেকের পর ফলে পরিণত হয়, তাই তো? মনে রাখবে জিনিসটা, নিষেক হওয়ার পর যেটা ডিম্বাশয় সেটা ফলে পরিণত হয়, আর যেটা ডিম্বক সেটা বীজে পরিণত হয়। দারুণ ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, কেমন নোট করবে? নিষেকের পর ডিম্বাশয়টা ফলে পরিণত হয় আর ডিম্বকটা বীজে পরিণত হয়, এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন আসে। ওকে, এবার এদের তো ডিম্বাশয় নেই, তাহলে ফল তৈরি হলো না, ফল তৈরি না হলে বীজ তো আছে এদের, কেমন আগে থেকে এদের কিন্তু নিষেকের পর বীজ তৈরি হয়, কিন্তু ফল নেই বলে বীজগুলো ফলের ভেতর ঢুকতে পারছে না, ফলগুলো ওপেন অবস্থায় থাকছে, নেকেড অবস্থায় থাকছে, খোলা অবস্থায় আছে, মানে অনাবৃত। আবৃত মানে ঢাকা, অনাবৃত মানে খোলা, ওপেন মুক্ত অবস্থায় থাকে। তার জন্য এদের বলছে ব্যক্তবীজ, মানে ওপেন, বীজটা ওপেন রয়েছে, খালি চোখে দেখা যাচ্ছে বাইরে থেকে। উদাহরণ হচ্ছে সাইকাস, পাইন, এগুলো। ওকে, পাইনও এক্সাম্পল হবে, ব্যক্তবীজের ক্ষেত্রে পাইনও কিন্তু এক্সাম্পল হয়। নেক্সট ব্যক্তবীজ হলো আমাদের, এদের সংবহন কলা দেখলাম আমরা, সংবহন কলা রয়েছে বহু বর্ষ, যে অনেক বছর বাঁচে। প্রধান দেহ যেটা সেটা রেণুধর হয়, সেটাও মনে রাখতে পারো। ওকে, রেণু বা স্পোর তৈরি করে। এরপরে গুপ্তবীজি মানে অ্যাঞ্জিওস্পার্ম, এরা স্থলজ উদ্ভিদ হয়, এক বর্ষজীবী বহু বর্ষজীবী হতে পারে। এক বছর কিছু কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো এক বছর বাঁচে, সেরকম হতে পারে। আবার কিছু কিছু রয়েছে বহু বর্ষজীবী, যেমন আম বহু বছর বাঁচে, তাই না? বিরোধ হতে পারে, বিরোধ মাঝারি উচ্চতার গাছ হতে পারে, গুল্ম ঝোপঝাড়যুক্ত গাছ হতে পারে, কাষ্ঠল বৃক্ষ জাতীয় গাছও হতে পারে, 3 ধরনেরও হতে পারে। ওকে, তাহলে গুপ্তবীজি উদ্ভিদ বিরুৎ জাতীয় হতে পারে, গুল্ম জাতীয় হতে পারে, বৃক্ষ জাতীয় হতে পারে, এবং সবুজ রঙের ক্লোরোফিল যুক্ত আদর্শ পর্ণপত্র থাকবে বীজের ভেতরে, মানে বীজের ভেতরে বলছি, বীজগুলো ফলের ভেতরে আবদ্ধ অবস্থা থাকবে। তার জন্য এদের আমরা বলবো গুপ্তবীজ। গুপ্ত মানে লুকিয়ে আছে, গুপ্তবীজি বীজটা লুকিয়ে আছে কিসের মধ্যে? ফলের মধ্যে লুকিয়ে আছে, মানে সোজা কথায় বীজগুলো ফলের ভেতরে আবৃত মানে ঢাকা অবস্থায় থাকে। ওকে, আর এরা সব ধরনের পরিবেশে কিন্তু মানিয়ে নিতে পারে, এবং সংবহন কলা এদের অত্যন্ত সুগঠিত, জাইলেম ফ্লোয়েম কলা এগুলো অত্যন্ত সুগঠিত থাকে। এক্সাম্পল হলো আম। ওকে, এবার আমরা যেটা পড়লাম এখানে গুপ্তবীজি, গুপ্তবীজি মানে বীজগুলো ফলের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকবে। এবার বীজের সংখ্যা কটা, বীজপত্র সংখ্যা কটা? বীজপত্র যদি একটা থাকে তাহলে একবীজপত্রী, দুটো থাকলে দ্বিবীজপত্রী। ওকে, সেটা কার ভাগ? গুপ্তবীজির ভাগ। যেহেতু ব্যক্তবীজির তো সেখানে বীজগুলো অনাবৃত অবস্থায় থাকছে, ঢাকা থাকছে না, ব্যক্তবীজির আলাদা করে ভাগ নেই, কিন্তু গুপ্তবীজির ভাগ রয়েছে, একটা হচ্ছে একবীজপত্রী মানে মনোকট, আর একটা হচ্ছে ডাইকট। ওকে, মানে একবীজ এবং দ্বিবীজ। দেখো এখানে তাহলে দুটো ভাগে ভাগ করছে, দুটো ভাগের মধ্যে পার্থক্যগুলো তোমরা জেনে রাখো। ওকে, পার্থক্যগুলো জেনে রাখো, পার্থক্য জেনে রাখলেই যদি বৈশিষ্ট্য আসে, বৈশিষ্ট্য তোমরা পারবে। ওকে, একবীজপত্রীর ক্ষেত্রে যদি আমরা দেখি, একবীজপত্রী মানে এদের বীজে একটা, মানে এদের বীজে একটাই বীজপত্র থাকবে। দ্বিবীজপত্রী মানে দুটো বীজপত্র থাকবে। মূল আর কাণ্ড যদি আমরা দেখি, একবীজপত্রীর মূল হচ্ছে অস্থানিক প্রকৃতির এবং গুচ্ছমূল। একবীজপত্রের ক্ষেত্রে যেমন ধান, গুচ্ছমূল, একগোছা মূল থাকে, চুলের মতো একগোছা মূল থাকে। ওকে, কাণ্ড শাখাহীন থাকে, আলাদা করে শাখা থাকে না। ধান গাছের আলাদা করে শাখা প্রশাখা থাকে না। পর্বমধ্যটা ফাঁপা হয়। আর এদের ক্ষেত্রে দ্বিবীজপত্রীর মূল প্রধান মূল প্রকৃতির হয়, কাণ্ড শাখা প্রশাখা থাকে, পর্ব মধ্য নিরেট হয়। নিরেট মানে একদম ভেতরটা ফাঁপা না, ভর্তি থাকে। পাতা, একবীজপত্রীর ক্ষেত্রে পাতাগুলো সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়, নেটের মতো জালিকাকার শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়। একবীজপত্রী বিরুৎ এবং একবর্ষজীবী হয়, এবং দ্বিবীজপত্রীগুলো বৃক্ষ জাতীয় এবং বহুবর্ষজীবী হয়। এবং এক্সাম্পলটা মনে রাখবে, এখানে
একবীজপত্রী হচ্ছে ধান, গম, ভুট্টা। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে লিখবে আম, মটর, ছোলা। ওকে, ছোলাটাকে সে মানে ভিজিয়ে রেখে তারপর ভেঙে দেখবে দুটো বীজপত্র পাবে। মটরটাতেও পাবে। আমের ক্ষেত্রে কচি অবস্থায় পাবে, যখন পেকে যাবে আমটা তখন ওই আঁটিটাকে তো আর ভাগ করতে পারবে না। কচি অবস্থায় আমটাকে নিয়ে যদি বীজটাকে দেখো দুটো কিন্তু ভাগ পাবে। এরা হচ্ছে দুটো করে বীজপত্র থাকে, তার মানে এরা হচ্ছে দ্বিবীজপত্রী। ওকে, যদি এবার একবীজ বলে যে একবীজপত্রী দুটি বা তিনটি বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও, তখন বলবে যে একবীজপত্রীগুলো বেশিরভাগই একবর্ষজীবী হয়, বিরুৎ জাতীয় হয়, কিছু কিছু গুল্ম এবং বৃক্ষ জাতীয় হতে পারে। এদের মূল হচ্ছে অস্থানিক প্রকৃতির, গুচ্ছমূল দেখা যায়, কাণ্ডে শাখা প্রশাখা থাকে না, পর্বমধ্য ফাঁপা হয় এবং সমান্তরাল শিরাবিন্যাস দেখতে পাওয়া যায় এবং এদের বীজের মধ্যে একটাই বীজপত্র থাকে। উদাহরণ হচ্ছে ধান, গম, ভুট্টা। যদি বলে দ্বিবীজপত্রীর দুটি বা তিনটি বৈশিষ্ট্য লেখো এবং একটি উদাহরণ দাও বা দুটি উদাহরণ দাও, তো দ্বিবীজপত্রীগুলো বেশিরভাগই বহুবর্ষজীবী হয়। এরা বিরুৎ হতে পারে, গুল্ম হতে পারে। ওকে, এদের প্রধান মূল থাকে, শাখা প্রশাখা কাণ্ডে থাকে এবং পর্বমধ্য নিরেট হয় এবং এদের পাতায় জালিকাকার মানে নেটের মতো শিলাবিন্যাস দেখতে পাওয়া যায় এবং বীজে দুটি বীজপত্র থাকে। উদাহরণ হচ্ছে আম, মটর, ছোলা। ওকে, আমরা উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাসটা দেখলাম আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস মানে প্রাণী রাজ্যে যে শ্রেণীবিন্যাসটা রয়েছে, অনেকগুলো শ্রেণী রয়েছে, তার আরও অনেক ভাগ রয়েছে, অধিশ্রেণী রয়েছে, উপশ্রেণী রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে নেব। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রান্তিক প্রকাশনী থেকে যেটা প্রশ্ন প্রস্তুতি বের হয়েছে সেটা সলিউশন আমাদের চ্যানেলে চলছে। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি, চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলেই প্রশ্ন প্রস্তুতির প্লেলিস্ট পাবে। এছাড়া ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের যে সাবজেক্টিভ ক্লাসগুলো আমরা দিচ্ছি, তা সেই সমস্ত ক্লাসগুলো যারা দেখোনি, আগে যে ক্লাসগুলো হয়ে গেছে দেখার জন্য আমাদের ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের প্লেলিস্ট ওই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলেই পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই দেখে নিও। ওকে, আর ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে। তার সাথে সাথে অবশ্যই ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে নেবে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।